ফ্লাইটটি BG-202 যখন উড্ডয়ন করে লন্ডন থেকে, তারপরে আমরা দেখেছি সিলেট বিমানবন্দরে এসে সকালে পৌঁছায় এবং তারপরে এইমাত্র তারেক রহমানের বিমান ঢাকার মাটি স্পর্শ করলো এবং দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পর যেই রানওয়েতে বিমানটি এবং এই বিমানটি এখান থেকে যেই ইমিগ্রেশনের যে পথটি রয়েছে সেই জায়গাটিতে যাবে এবং পরবর্তীতে এইখান থেকে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তার জন্য অপেক্ষা করছেন। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতারা রয়েছেন, তারা অপেক্ষা করছেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তাদের সাথে কিছু কথোপকথন শেষে যেই নিরাপত্তার চাদর কিংবা নিরাপত্তার প্রোটোকল তৈরি করা হয়েছে, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এই যৌথ একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। সেই নিরাপত্তাই কিন্তু এই নিরাপত্তা প্রোটোকলে বলা যেতে পারে সাধারণত মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে শব্দ হয়ে থাকে নিরাপত্তা প্রোটোকল, সেই প্রোটোকলে তিনি এখান থেকে বিমানবন্দর থেকে বের হবেন, বের হয়ে প্রথমে এভারকেয়ারে যাবেন, তারপর সমাবেশের স্থল, তারপরে তিনি আবার এভারকেয়ার হয়ে গুলশানে যাবেন। তার যত রকম তাকে বাধা দেওয়ার যত রকম চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আসলে ধূলিসাৎ হয়েছে বলা যেতে পারে এবং তিনি আইনিভাবে লড়ে এবং তার যে ৭০-এর উপরে প্রায় ৮০-টির উপরে মামলা ছিল, সেই মামলাটি নিষ্পত্তি করে এবং বিচার বিভাগের যথাযথ প্রয়োগ এবং আইনি যথাযথ প্রয়োগ করে তিনি কিন্তু আসলে এই আজকে একদম খালাস অবস্থায় এবং তার কোনো মামলাই নেই, তিনি একদম নিরপরাধ অবস্থায় বাংলাদেশের মাটিতে পা নিলেন। এবং তার আইনজীবী বলছিলেন গতকালকে এবং গত পরশুদিন বিভিন্ন গণমাধ্যমকে, তাকে যখন নির্বাহী আদেশে বলা হয়েছিল যে নির্বাহী আদেশে তার এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য, তিনি কিন্তু বলেছেন না, প্রপার যে আইনি ব্যবস্থা রয়েছে এবং আইনের প্রতিটি মামলা তিনি বিচার বিভাগে প্রমাণ করে তারপর তিনি প্রমাণ করতে চান তিনি আসলে নিরাপরাধ এবং সেটি তিনি প্রমাণ করেই কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখলেন। এবং এই যে তার দীর্ঘ যাত্রা, তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। তবে তারেক রহমানের নিরাপত্তা নিয়েও বেশ চিন্তিত দলটি। তারেক রহমানের ফ্লাইট গত বুধবার আসলে রাত 12টা 15 সময় বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয় এবং আজকে এইমাত্র এখন থেকে 11টা আপনি বলছিলেন এইমাত্র অবতরণ করলো ঢাকা আন্তর্জাতিক শাহজালাল। হিরণ আমাদের সাথে কথা বলছিল বিমানবন্দরের বাইরে থেকে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন চ্যানেল 24-এর পর্দায় তারেক রহমান পুরো প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ অবস্থান করছেন এবং সবার সাথে কুশল বিনিময় করে তিনি পুরো পরিবার নিয়ে এগিয়ে আসছেন। আমরা আশা করছি যে ঠিক কিছুক্ষণের মধ্যে তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসবেন। আমরা লক্ষ্য করেছি যে এয়ারপোর্টের বাইরে ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মী, ভক্ত তারা সড়কের দুই প্রান্তে অবস্থান করছেন। আমরা লক্ষ্য করছি যে এখানে যারা বিমানবন্দরে সংশ্লিষ্ট যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং যারা কলাকুশলী রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, প্রত্যেকের সাথে হাত মিলাচ্ছেন, করমর্দন করছেন এবং একই সাথে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান এই প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় দেখা দিলেন। এখন পর্যন্ত আমরা যতবার লক্ষ্য করেছি তিনি বিমানে অবতরণ করার পরে আমরা বিএনপি বা তারেক রহমানের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাকে এবং তার পরিবারকে দেখছিলাম। এই মুহূর্তে আপনারা টেলিভিশনের পর্দায় দেখছেন এবং সবার সাথে কুশল বিনিময় করতে করতে এগিয়ে যাচ্ছেন হাস্যোজ্জ্বল। কেননা তিনি আজকে সকালবেলা, বাংলাদেশ সময় সকালবেলা তাঁর পেজ থেকে একটা পোস্ট করা হয়েছিল যে দীর্ঘ ৬,৩১৪ দিন পর তিনি বাংলাদেশের আকাশে প্রবেশ করেন। খুব স্বাভাবিকভাবে তার জন্য একটা আবেগঘন মুহূর্ত। আমরা লক্ষ্য করছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে বুকে নিয়ে তারা স্বাগত জানাচ্ছেন এবং একই সাথে অভ্যর্থনা জানাচ্ছেন যেই নেতার জন্য তারা অপেক্ষা করছিলেন। বিএনপি মনে করছে যে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে খুব স্বাভাবিকভাবে নতুন করে তাদের রাজনৈতিক যে গতি, সেই গতিটা নতুন করে একটা নতুন মাত্রা পাবে এবং কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে তারাও 1 থেকে 1.5 ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করেন একে একে এবং আমরা তার প্রমাণও দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে প্রত্যেকটা নেতা বুকে জড়িয়ে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশের মাটিতে।
তারেক রহমানকে কি কেউ দেখেনি? অবশ্যই দেখেছে, কিন্তু তিনি দীর্ঘ 17 বছরের উপরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন। দূর থেকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি নানা সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। তবে আজ তার ব্যত্যয় ঘটবে। দীর্ঘ 17 বছরের পর সশরীরে তিনি বাংলাদেশের মাটিতে বিএনপির কোনো কর্মসূচি বা সংক্ষিপ্ত সমাবেশে তিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে উঠবেন। এবার দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছেন। তারা নিশ্চয়ই তার মুখ থেকে সশরীরে তার কাছ থেকে আজকে বাণী শুনতে পাবেন। বলা হচ্ছে যে তিনি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং তার পরবর্তীতে চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে। কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তাদের সবাইকে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে একে একে করে সবাই অভ্যর্থনা জানাচ্ছেন তারেক রহমানকে, এবং তার পাশে অবস্থান করছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি কিনা কিছুদিন আগেও বাংলাদেশে এসে ঘুরে চলে গেছেন। তার শাশুড়িকে, অসুস্থ শাশুড়ির পাশে ছিলেন হাসপাতালে, এবং নানা সময় আমরা লক্ষ্য করেছি যে চিকিৎসার সর্বশেষ যে আপডেটগুলো বা তদারকি করার যে জায়গাগুলো তিনি বেশ সিদ্ধহস্তে এই কাজটি করেছেন। এবং করার পরে যখন তারেক রহমানের বাংলাদেশে ফেরার ব্যাপারে তারিখ নির্ধারণ করা হয়েছে 25 ডিসেম্বর, তার আগেই হাতে সময় নিয়ে তিনি আবারও লন্ডনে ফেরত গেছেন। এবং আজকে জনাব তারেক রহমানের সাথে তার স্ত্রীকে আমরা লক্ষ্য করছি যে একই সাথে বাংলাদেশে এসেছেন। একই সাথে এসেছেন যে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তাকেও আমরা লক্ষ্য করছি। তিনি আসবেন কিনা সেটা নিয়েও অনেক মানুষের মনে প্রশ্ন ছিল এবং আগ্রহ ছিল। এখন পুরো পরিবারকে একসাথে দেখা যাচ্ছে। তার অসুস্থ মা বেগম খালেদা জিয়া, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। না হলে হয়তো আজকে পুরো চিত্রটা পরিপূর্ণতা পেত। সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার দল গুছানোতে ব্যস্ত। আজকে বিএনপি এবং বিএনপির সমমনা যে রাজনৈতিক দলগুলো, তারা মনে করে, তারা বিশ্বাস করে যে তারেক রহমানের বাংলাদেশে আসার সাথে সাথে রাজনৈতিক প্রেক্ষাপটটা আরও এক নতুন মাত্রা পেল, এবং একই সাথে যে রাজনৈতিক দলগুলোর যে হিসেব নিকেশ, সেগুলো নতুন করে হয়তো খাতা খুলে আজকে হিসেব করতে বসে যাবে। বিশেষ করে বিএনপি এবং সমমনা দল, একই সাথে তার রাজনৈতিক প্রতিপক্ষ, তারাও নিশ্চয়ই নতুন করে একটা কৌশল নেবেন যে কিভাবে যার যার রাজনৈতিক অবস্থানকে শক্ত করে সামনে নির্বাচনে জয় লাভ করা যায়। তারেক রহমানকে ফুল দিয়ে গ্রহণ করা হয়েছে, আমরা লক্ষ্য করছি যে সেখানে আসন গ্রহণ করেছেন তিনি এবং কথা বলছেন, কুশলাদি বিনিময় করছেন। এবং তারেক রহমান যেমন আলোচিত ব্যক্তিত্ব রাজনীতির অঙ্গনে, বিশেষ করে 2008 থেকে শুরু করে 17 বছরের পর একরকম বলা চলে যে তিনি নির্বাসনেই ছিলেন বাংলাদেশের মাটিতে সশরীরে। আজকে তাকে দেখা যাচ্ছে। একই সাথে আলোচিত চরিত্র ডাক্তার জুবাইদা রহমানও, তাকে ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই। তাকে ঘিরেও রাজনৈতিক যে নেতাকর্মী রয়েছেন, বিএনপির নেতাকর্মী রয়েছেন, তাদের মধ্যে আমরা আগ্রহ লক্ষ্য করেছি। একই সাথে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে তার সন্তানকে নিয়েও, ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়েও। তিনিও আজকে পরিবারের সাথে একই সাথে বাংলাদেশের মাটিতে সবার সাথে ক্যামেরা বন্দী হওয়ার জন্য বসেছেন। এবং রাজনৈতিক যে নেতাকর্মী যারা খুব কাছের মানুষ, এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার উল্লেখ করেছে যে সিকিউরিটি পারপাসে বা নিরাপত্তার খাতিরে কোনো ছাড় দেওয়া হবে না। অর্থাৎ এখানে শুধু তাদেরকেই আমরা লক্ষ্য করছি যারা কিনা পুরোপুরিভাবে নিরাপত্তার যে বলয় তৈরি করেছে বাংলাদেশ সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে শুধুমাত্র তারাই যেতে পেরেছেন যারা কিনা সেখানে অনুমতি পেয়েছেন। আমরা নিশ্চিত হতে পেরেছি যে তারেক রহমান এই মুহূর্তে তার পরিবারের একদম অন্তরঙ্গ ব্যক্তিদ্বয়ের সাথে, ব্যক্তিবৃন্দের সাথে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনিও কথা বলছেন, পরামর্শ করে নিচ্ছেন। একই সাথে সময়ে ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই, এটাও লক্ষ্য করার বিষয়। তার অনেক ব্যস্ততা থাকবে, খুব স্বাভাবিক। যদিও বিএনপি থেকে বলা হয়েছে যে ব্যস্ততাকে তারা 3 দিনে ভাগ করে দিয়েছেন যাতে জনদুর্ভোগ না হয়। আপনারা খেয়াল করে থাকবেন যে আজকে, আগামীকাল এবং পরশু 3 দিনের একটা ছুটি পড়ে গেছে, যে কারণে ঢাকা সহ সবার মধ্যে বছরের শেষ একটা বিনোদনের একটা অবস্থায় রয়েছে, মানুষ একটু অবসর নেওয়ার চেষ্টায় রয়েছে। 3 দিন ছুটিতে তারা এই সমগ্র কর্মসূচিকে ভাগ করে দিয়েছেন যাতে জনদুর্ভোগ না হয়। আপনি খেয়াল করে থাকবেন আপনারা যে তারেক রহমান এসে নির্বাচন কমিশন অফিসেও তার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড করতে দিবেন আগামী শনিবার, অর্থাৎ কোনো অফিস ডেতে না। তাতে করে তার খুব স্বাভাবিকভাবে যে কর্মসূচিগুলো থাকবে সেটা অফিস ডেতে হলে বা একটা কর্মদিবসের মধ্যে পড়লে আলাদা করে জনদুর্ভোগ তৈরি হতে পারে, এরকম একটা ধারণা তিনি করতেই পারেন। আর খুব স্বাভাবিকভাবে রাজধানীতে অনেক ট্রাফিক লক্ষ্য করি আমরা, বিশেষ করে আজকের দিনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে যত নেতাকর্মী জড়ো হয়েছেন, আপনারা লক্ষ্য করে থাকবেন যে প্রচুর নেতাকর্মী জড়ো হয়েছেন। বিশেষ করে তারা বাস ভাড়া করেছেন, লঞ্চে চলে এসেছেন ভাড়া করে। আমরা এটাও লক্ষ্য করেছি যে আজকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে
অন্তত 10টা স্পেশাল ট্রেনের ঘোষণা দেওয়া হয়েছে, যে ট্রেনে করে নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন এবং তারা ইতিমধ্যে রাজধানীর পূর্বাচলে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারা অবস্থান করছেন এই অস্থায়ী মঞ্চের সামনে। এবং আমরা লক্ষ্য করেছি যে তারা তাদের শক্তি সঞ্চার করে রেখেছেন, যে তারেক রহমান যখন মঞ্চে উঠবেন নিশ্চয়ই তারা জয়ধ্বনি দিবেন, নিশ্চয়ই তারা স্লোগানে স্লোগানে জানিয়ে রাখার চেষ্টা করবেন যে তারা তাদের যে রাজনৈতিক সংকল্প, তাদের যে রাজনৈতিক মতাদর্শ, তার সাথে তারা কিভাবে অবস্থান করছেন এবং একই সাথে ব্যালটের মাধ্যমেও তারা শক্ত অবস্থান নিশ্চিত করবেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে কেন্দ্র করে। একই সাথে যে অন্য রাজনৈতিক দল তারাও বরাবরই রাজনৈতিক ঐক্যের কথা বলে আসছে বিএনপিও। আমরা লক্ষ্য করেছি যে জাতীয় নির্বাচনকে সামনে কেন্দ্র করে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করেছে, তখন এই তফসিল ঘোষণার পরবর্তীতে কিছু আলাদা করে আমরা কিছু অপ্রত্যাশিত ঘটনাও লক্ষ্য করেছি। কিন্তু সবার বাক্যে, সবার মনে একই কথাই প্রচলিত, একই কথাই বারবার তারা পুনরাবৃত্তি করেছেন যে কোনো রক্তপাত তারা দেখতে চান না রাজনৈতিক ময়দানে। এবং একই সাথে সাথে ব্যালটের বাংলাদেশের যে কথা বলা হচ্ছে, সেই ব্যালট যুদ্ধটাই যেন সবার সামনে অগ্রাধিকার পায়। আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে মূল ফটক দিয়ে বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া বা মানুষের উপস্থিতি, তাতে আমরা লক্ষ্য করছি যে তার পাশ দিয়ে তার দলের অনুসারী রয়েছেন, একই সাথে সাথে সিকিউরিটি এজেন্সির সদস্য তারাও রয়েছেন। আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে তারেক রহমান সবার সাথে কুশল বিনিময় করতে করতে বেরিয়ে আসছেন মূল ফটকের দিকে। আমাদের সহকর্মীরা বাইরে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে এই গাড়িবহরটি কিছুক্ষণের মধ্যেই রওনা করবেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের ফটক দিয়ে বেরিয়ে আসছেন তারেক রহমান। তার জন্য আগে থেকেই বেশ কয়েকটি গাড়ি অপেক্ষমান রয়েছে। বিমানবন্দরের মূল নিরাপত্তার দায়িত্বটি জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পালন করে বিমান বাহিনী, এবং বিমান বাহিনীর সদস্যদের আসলে চারপাশে দেখা যাচ্ছে। এর বাইরে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। বিমানবন্দরের বাইরে সেনাবাহিনীরও বিপুল পরিমাণ উপস্থিতি আমরা দেখছি সকাল থেকেই। তারেক রহমান এই মুহূর্তে তার যে বাহন সেটাতে উঠবেন সম্ভবত। এর বাইরে আমরা যেটা খবর পাচ্ছিলাম যে হেলিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে সভাস্থল এবং বিমানবন্দর দু জায়গাতেই, কিন্তু সম্ভবত সেটা একটা বিকল্প হিসেবে রাখা হয়েছিল। কারণ এখন স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিমানবন্দরের বাইরে তার গাড়িতেই সম্ভবত তারেক রহমান গাড়ি বহরই তাহলে অ্যাপ্রোচ করছে বা যাচ্ছে বলে আমরা নিশ্চিত করতে পারি। এবং আমাদের সহকর্মীরা পুরো রাস্তা জুড়েই, অর্থাৎ মঞ্জুর একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা, যে আলাদা করে তিনি নেমে বাংলাদেশের মাটি বলি বা ঘাস বলি বা যে ফুল সাজানো রয়েছে সেখানে মনে হয় কিছুক্ষণ তিনি কি একটু আবেগতাড়িত? রাজনৈতিক নেতারা কি আসলে আবেগী হন? দিনের শেষে তো প্রত্যেকেই মানুষ। এই যে 17 বছর এবং যে অবস্থায় আসলে তাকে চলে যেতে হয়েছিল, প্রচন্ড শারীরিক নির্যাতন তাকে করা হয়েছিল সেই 1/11 সরকারের আমলে, এবং তারপরে তিনি বিদেশে চলে যেতে বাধ্য হলেন। এর মধ্যে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে অনেক আবেগী উত্থান পতনের মধ্য দিয়ে আসলে তারেক রহমান গিয়েছেন, তার পুরো পরিবার আসলে গিয়েছেন। ফলে এই যে এত বছর পরে দেশের মাটি স্পর্শ করা, এটা খুব স্বাভাবিক আসলে একজন মানুষের জন্য। এবং দেখেন যে ছোট্ট সবুজ ঘাস, তার ভেতরে যদি দেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বা আবেগী হওয়া যায়, সেটার একটা চিত্র আমরা লক্ষ্য করলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়িতে চেপে বসবেন বলে আমরা ধারণা করছি। এবং একই সাথে সাথে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কি প্রচণ্ড ব্যস্ত, খেয়াল করে দেখবেন যে ক্যামেরা যিনি নিয়ে ওখানে তৎপর রয়েছেন তারা খুব খুব ব্যস্ত সময়ে। এটাও বেশ একটা ব্যাপার যে বিএনপি তাদের মিডিয়া সেলের মাধ্যমে আসলে এই ছবিটি দেখাচ্ছে। খুব বেশি সংখ্যক টেলিভিশনের ক্যামেরা পার্সনের সেখানে যাবার সুযোগ হয়নি। তার মধ্যেও আসলে প্রচুর উৎসাহ পুরো ঘটনাকে কেন্দ্র করে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে। ইন্টারনেটের গতি বোধহয় একটু সমস্যা হচ্ছে, তাই জন্য একটু ছবিটা ভেঙে ভেঙে যাচ্ছে। একটা ব্যাপার খেয়াল করবেন, এখানে আমরা একটা লাল সবুজ বাস লক্ষ্য করছি। এটা আলাদা করে স্টিকার নিয়ে ওরা ডিজাইন করেছে, লক্ষ্য করছিলাম। বিএনপি মিডিয়া সেলের পেজে দিয়েছিল যে ওই বাক্যটা সবার আগে বাংলাদেশ। গত 8 নভেম্বর জনাব তারেক রহমান একটা সমাবেশে যুক্ত হয়ে অনলাইনে তিনি এই কথাটি উচ্চারণ করেছিলেন, এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় তার দলের নেতাকর্মী বলেন, অন্যান্য যারা খোঁজ রাখেন তারা এটা নিয়ে বেশ আলোচনা করেছেন যে এই মটো নিয়ে তারা আসছে নির্বাচনে লড়তে যাচ্ছেন বা এটাই হবে তাদের স্লোগান।